নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা বৈঠকের কথা আছে এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে সময় চাওয়াও হয়েছে এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করতে চান, এটা তিনি বলেছেন এবং তার দপ্তর থেকে পিএমওকে এই বৈঠকের তারিখ জানতে চাওয়া হয়েছে এবং সময় জানতে চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দিল্লি গেলে তৃণমূলের নতুন দপ্তরেরও উদ্বোধন করবেন, কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর এখনো পর্যন্ত বৈঠকের দিনক্ষণ জানায়নি। প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী কি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চাইছেন না, নাকি প্রধানমন্ত্রীর দপ্তর অন্য কিছু ভাবছেন? দেখুন, নরেন্দ্র মোদী কিন্তু মুখ্যমন্ত্রীরা তার সাক্ষাৎ চাইলে সব সময় সেই সাক্ষাতের সময় দিয়ে দেন, দু একদিন এদিক ওদিক হতে পারে, দিয়ে দেন। তার অতি বড় বিরোধী স্টালিন থেকে শুরু করে সিদ্দারামাইয়া, রেবন্ত রেড্ডি, পিনরাই বিজয়ন সবাই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়েছেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে একান্তে কথা বলেন, কখনো প্রতিনিধি দল নিয়েও যান, তারা রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলাপ আলোচনা হয়। কিন্তু এখন প্রধানমন্ত্রীর দপ্তর বিষয়টাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন, এখানেই প্রশ্ন। দেখুন, মুখ্যমন্ত্রী বারবার বলেন না, আমি কেন্দ্রের কাছ থেকে 1,77,000 কোটি টাকা পাই, রাজ্য পায়, কেন্দ্র দিচ্ছে না, আবাসের টাকা দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, অনেক কেন্দ্রীয় প্রকল্পের টাকা দিচ্ছে না, কেন্দ্র বঞ্চনা করছে ইত্যাদি। আবার অমিত শাহ বলেছেন যে মোদী সরকার বা এনডিএ সরকারের বিগত 11 বছরে রাজ্য প্রায় 8.5 লক্ষ কোটি টাকা পেয়েছে, যেটা অতীতের ইউপিএ সরকারও দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকবার আলোচনা করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। সচিব পর্যায়ে আলোচনা হয়েছে, কিন্তু এখনো টাকা রিলিজ করেনি। আবার বিজেপির বক্তব্য হচ্ছে যে 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা লুটপাট হয়েছে, তৃণমূলের সিন্ডিকেট এই টাকা আত্মসাৎ করেছে। এই টাকা উদ্ধার না হলে নতুন করে কোনো কেন্দ্রীয় বরাদ্দ হবে না এবং বকেয়া টাকাও কেন্দ্র দিতে চাইছে না। আগের গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন গিরিরাজ সিং, এখন হচ্ছেন শিবরাজ সিং চৌহান। রাজ্য আশা করেছিল শিবরাজ সিং চৌহান বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং ফান্ড রিলিজের বিষয়টা ত্বরান্বিত হবে, কিন্তু এখনো কিছু হয়নি। আবার যে প্রকল্পে কেন্দ্রীয় প্রকল্প যেতে কোনো ডিসপিউট নেই, তাতে কিন্তু কেন্দ্রীয় বরাদ্দ আসছে, বরাদ্দ থেমে থাকেনি। কিন্তু কিছু কিছু প্রকল্পে যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে সেখানে কেন্দ্রের টাকা এখনো আসেনি। তাই পিএমও মনে করছে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠক নিশ্চয়ই হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক করতে চাইছেন না। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার শীর্ষ আমলাদের নিয়ে আসুন, গ্রামোন্নয়ন সচিব আসতে পারেন, ফিনান্স সেক্রেটারি আসতে পারেন, মুখ্য সচিব আসতে পারেন, প্রয়োজনে স্বরাষ্ট্র সচিব আসতে পারেন, প্রধানমন্ত্রীও থাকবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারিকরাও থাকবেন। রাজ্য তাদের দাবি দাওয়া, তাদের অভিযোগগুলো নিয়ে আসুন, আমলাদের নিয়ে আসুন এবং কেন্দ্রের যে বক্তব্য সেটাও সচিবরা বলবেন। তাহলে দুধ পানি কা পানি হয়ে যাবে, এটাই কেন্দ্রীয় সরকারের বক্তব্য। পিএমও সম্ভবত মুখ্যমন্ত্রীকে এটা জানিয়ে দেবে যে প্রধানমন্ত্রী অবশ্যই বৈঠক করবেন। কেন করবেন না? তিনি তো দেশের প্রধানমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অতীতেও বৈঠক করেছেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের বক্তব্য, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী একান্তে বৈঠক করেছেন, কিন্তু বৈঠক থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকম অভিযোগ করেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণও করেছেন অপারেশন সিন্দুর নিয়ে, কিন্তু সেটাকে পিএমও খুব একটা গুরুত্ব দিচ্ছেন, ওটাকে রাজনৈতিক
কথা বলেই মনে করছে। কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ লাগাতার রাজ্যের শাসক দল তুলছে, সেটার একটা নিষ্পত্তি চাইছে পিএম। সেজন্য মুখ্যমন্ত্রীকে তারা সময় দেবে, অবশ্যই দেবে প্রধানমন্ত্রীর দপ্তর, কেন দেবেন না? একজন গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, 7 বারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, 4 টার্ম হয়ে গেল মুখ্যমন্ত্রী হিসাবে তিনি আছেন, তো নিশ্চয়ই সময় দেবেন। কিন্তু তাকে সমস্ত কাগজপত্র নিয়ে আসতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ কর্তাদের আনতে হবে। প্রধানমন্ত্রীও থাকবেন এবং কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সচিবরাও থাকবেন। তাহলে বিষয়টা পরিষ্কার হবে, এই চাপান উতরের জায়গাটা কমে যাবে। এটাই পিএমওর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে নবান্নকে। এটা কিন্তু মাস্টার স্ট্রোক। বৈঠকে আপত্তি নেই প্রধানমন্ত্রী, তিনিও চাইছেন স্বচ্ছতার সাথে বিষয়টা দেশের মানুষ জানুক। এই যে লাগাতার অভিযোগ করে আসছে রাজ্যের শাসক দল, কেন্দ্রীয় বঞ্চনা, যে নির্বাচনে হেরে গিয়ে বিজেপি ভাতে মারতে চাইছে, প্রধানমন্ত্রী চাইছেন এটার একটা চূড়ান্ত সমাধান বেরোক, মানুষ জানুক প্রকৃত ছবিটা কি। সেই জন্যই এবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক হলে সঙ্গে কিন্তু আমলাকুলো থাকবেন এবং সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে। মুখ্যমন্ত্রী একটা কাগজ নিয়ে চলে গেলেন, এক পাতার একটা কাগজ, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, এটা আর হবে না। তাকে সব তথ্য নিয়ে আসতে হবে এবং সচিবদের নিয়ে আসতে হবে, তাহলে অবশ্যই বৈঠকটা হবে। এই যে একটা খবর শোনা যাচ্ছে যে এবারে মানে 2026-এর বিধানসভা নির্বাচন কমিশন কিছু নজিরবিহীন পদক্ষেপ করবে, কোনো না কোনো ভাবে কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে। এখন প্রশ্ন হলো যে কিরকম পদক্ষেপ। যতটুকু আমি শুনেছি যে ইলেকশনের সময় হয়তো 8 দফাতেই ভোট হবে, 7-8 দফায়, সেখানে বুথের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী থাকবে না। কারা থাকবে? পিএসি, প্রভিন্সিয়াল আর্ম কনস্টেবলারি উত্তরপ্রদেশে, রাজস্থান পুলিশ, মধ্যপ্রদেশ পুলিশ, গুজরাট পুলিশ, শুধু বিজেপি শাসিত রাজ্য নয়, তামিলনাড়ুর পুলিশও থাকবে। অবশ্য তামিলনাড়ু তখন ভোট বা অন্য কোনো অবিজেপি শাসিত রাজ্যের পুলিশ থাকবে, কর্ণাটকের হতে পারে, তেলেঙ্গানার হতে পারে। কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথের বাইরে, গ্রামের আলপথে, এরিয়া ডমিনেন্সে। কিছু কেন্দ্রীয় বাহিনীকে অবশ্যই মোতায়েন করা হবে বুথের নিরাপত্তার জন্য, কিন্তু বিভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীকে মোতায়েন করা হবে বুথ রক্ষার কাজে। রাজ্য পুলিশের ভূমিকা থাকবে নগণ্য এবং রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের নির্বাচনের সময় ভূমিকা থাকবে নগণ্য। দেখুন, যারা 3 বছর এক পদে কাজ করেছেন তারা এমনিতেই নির্বাচনের সময় সেই পদ থেকে বদলি হন, কিন্তু এবার রাজ্য প্রশাসনের অনেক আধিকারিকের ভূমিকা ন্যূনতম থাকবে নির্বাচনে, নাও থাকতে পারে। তাদেরকে অন্য রাজ্যে নির্বাচন কমিশন পাঠিয়ে দিতে পারে বা এমন কোনো পদে দিতে পারে যার সঙ্গে কোনো সম্পর্ক নেই নির্বাচনে। কারণ বারে বারে এই রাজ্যে অভিযোগ উঠেছে যে প্রশাসনকে ব্যবহার করে ভোটের সময়, গণনার সময়, ভোটের আগে, মনোনয়নপত্র দাখিলের সময় রাজ্যের শাসক দল একটা বাড়তি অ্যাডভান্টেজ পায়। সেটা যাতে না পায়, এই অভিযোগ যাতে না ওঠে, এবার কিন্তু নির্বাচন কমিশন আটঘাট বেঁধে নামছেন। এই খবরটা আমি পেয়েছি দিল্লির সূত্র থেকে যে উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশের সশস্ত্র পুলিশ বাহিনীকে মোতায়েন করা হবে বুথ রক্ষার কাজে। কোনো কোনো জায়গায় কেন্দ্রীয় বাহিনীও বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবে, কিন্তু প্রায় 70% বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবে বিভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশ। স্পর্শকাতর জায়গাগুলো, স্পর্শকাতর বুথগুলো, কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথের বাইরে, এরিয়া ডমিনেন্স, গ্রামে হলে গ্রামের আলে, গ্রামের ভিতরের রাস্তায়,
রাস্তার মোড়ে যাতে এরিয়া ডমিনেন্সটা হয় এবং রাজ্য প্রশাসনের ভূমিকা নগণ্য থাকবে, এবং যে যে রাজ্যের সশস্ত্র বাহিনীকে মোতায়েন করা হবে তারা পশ্চিমবঙ্গে আসার আগে তাদেরকে ব্রিফ করে দেওয়া হবে কি করতে হবে। তাই আমি বলছি না, একটা অন্য পরিস্থিতির মধ্যে ভোট হবে, নজিরবিহীন নিরাপত্তা। শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা অনেক সময় ঠুটো জগন্নাথ হয়ে থাকে। কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয় রাজ্য পুলিশের এতে, তারা ডিপ্লয় করে। অনেক সময় দেখা যায় একেবারে শান্তিতে নিরুপদ্রবে ভোট হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। আর যেখানে কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া খুব দরকার সেখানে মানুষ বলে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তাই অতীতের ভুল ত্রুটিগুলোকে এবার সংশোধন করা হবে এবং ভিন রাজ্যের সশস্ত্র বাহিনীকে নিয়ে আসা হবে বুথ রক্ষার কাজে। অধিকাংশ স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথে ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী থাকবে, আউটার রিংটা সামাল দেবে কেন্দ্রীয় বাহিনী। এরকমই খবর আসছে দিল্লির বিভিন্ন সূত্র থেকে। এটা যদি বাস্তব হয় তাহলে অন্তত এইটুকু আমরা এক্সপেক্ট করতে পারি, মানুষ নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, যার যাকে খুশি তাকে ভোট দেবে, নির্ভয় দেবে। অভিযোগ হয় বিরোধী দলের পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টদের শাসানো হয়, বাড়িতে সাদা থান পাঠানো হয়, ভয় দেখানো হয়। নির্বাচনের পরে ভোট পরবর্তী সন্ত্রাস আমরা জানি 2021 সালে ভোটের পর 52 জন বিজেপির কর্মী খুন হয়েছিল। অনেক মামলা চলছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেকে জামিন বাতিল করে আবার গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এবং পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং ভোট পরবর্তী হিংসা থামেনি। সারা ভারতবর্ষে নেমে গেছে, পশ্চিমবঙ্গে থামেনি। এই কলঙ্কটা আমাদের মুছতে হবে এবং নির্বাচন কমিশনকেও সদর্থক ভূমিকা নিতে হবে। এই পদক্ষেপগুলো তারা যদি সত্যি নিতে পারে, বঙ্গবাসী হিসাবে একটু আশ্বস্ত বোধ করব যে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারটা নির্ভয়ে প্রয়োগ করতে পারবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.